সবকিছু আসলে সব সময় হয়ে ওঠে না। লাইফ হচ্ছে ফেসবুকিং, লাইফ হচ্ছে মাস্তি করার ফ্রেন্ডের সাথে লং ড্রাইভে যাওয়া, আর হচ্ছে বেশি বেশি করে ফুচকা খাওয়া বান্ধবীদের সাথে। জীবনের আমার কোনো নির্দিষ্ট কোনো এম থাকে না, যখন যেটা সামনে থাকে মনে হয় এটা করতে ইচ্ছা করছে করি। চাওয়ার তো কোনো শেষ নেই। বিল গেটসও নিশ্চয়ই তার অর্থনৈতিক অবস্থা নিয়ে কখনোই মানে সন্তুষ্ট হবে না। লাইফ নিয়ে তো ভাবার কি আছে? লাইফ ইজ লাইক এ লং ড্রাইভ। রাত্রেবেলা ঘুরতে যাবো, বেরোবো, মাস্তি করবো। হ্যাঁ, আসলে স্বপ্ন থাকে যে গাড়ি বাড়ি ডেফিনেটলি হোক। আমার নিজেকে হ্যাপি না রাখলে তো আমি সমাজের জন্য কিছু করতে পারবো না। ভোট দেওয়ার এই যেহেতু আমরা সব অর্জন করছি, সো আমাদের রাজনীতি নিয়ে অন্তত কিছুটা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে চিন্তা করা উচিত। একটা জিনিস হচ্ছে যে আমাদের রাজনীতি এখন অনেকটাই পলিউটেড। আমরা চাইলেও সাধারণ মানুষ ওটার মধ্যে ইন্টারাপ্ট করতেও পারছি না। মানে রাজনীতির এখন যে অবস্থা, ডার্টি পলিটিক্স বলে যে জিনিসটা, সেটা পুরোটাই এখন আমাদের বাংলাদেশের রাজনীতিতে মানে পুরো ছেয়ে গেছে। পলিটিক্স ব্যাপারটা বাংলাদেশে, আমাদের দেশের পলিটিক্সটার মিনিংটা এরকম দাঁড়াইছে যে পোলাইটলি ট্রিক্স। বর্তমান অবস্থায় নেগেটিভ জিনিসগুলো খুব বেশি ইম্প্যাক্ট করে আমাদের সবার উপরে। হরতালের কারণে যখন সাফার করতে হয় তখন মাঝে মাঝে চিন্তা করা হয় যে আসলে আমাদের বাংলাদেশের যে রাজনীতি বর্তমানে চলছে এটা আসলে মানে কোনোভাবেই ভালো না। মানে সুষ্ঠু রাজনীতির মধ্যে মানে আমাদের যে পলিটিক্স আর আমাদের যে অবস্থা এখন সমাজের, এগুলো যদি সবকিছু ঠিকঠাকভাবে চলতো তাহলে মনে হয় সবকিছুই সুন্দর করে আগাতে পারতাম, একটা সুন্দর লাইফ লিড করতে পারতাম। দেখ পরীক্ষাতে সব বড়ার মতো বসে বাদাম খাইতেছি। চল বাইরে যাই। হ্যাঁ সেটাই তো। এই চল না দেশের বাইরে যাই। এই কক্সবাজার যাই। আরে সব তুই কই যাই বল। আমি অবশ্যই সিলেটের কথা বলবো। সিলেটের পাহাড় অনেক সুন্দর, জাফলং এখনো যাওয়া হয় নাই। এই বেটা, সিলেটে এত দূর যাওয়া যাবে না, লং ড্রাইভে এত দূর যাওয়া যাবে না। তুই বল কোথায় যাওয়া যায়? বল বল তুই বল। চল দাদুবাড়ি যাই। দাদুবাড়ি কই? বগুড়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বগুড়া গ্রাম না শহর? একটু গ্রাম রে। ড্যাম, আমি যাব না। আমি গ্রামে যাব, আমি গ্রামে যাব। এই নদী আছে তোদের গ্রামে? জোস একটা নদী আছে, বিশাল নদী, তার মধ্যে আবার চর উঠছে। ওয়াও, সো গুড। ব্যাপার আছে, আমি ওকে ডান, হাই ফাইভ। যাও, ওরা দুজন যাবে। ঠিক আছে, তুমি যাইতে চলে যাবে। এখনো আসছে না কেন? এত দেরি হচ্ছে কেন? পথে কি কোনো অসুবিধা? তসিফ এদিকে ছবি তুল। দোস্ত, আমার একটা ছবি তুলনা, সিঙ্গেল, আমার সিঙ্গেল। এই সর সর। ওটাকে তুই। এই আমার সিঙ্গেল কিন্তু লাইক হিরো। আরে তুই না, আমি আচ্ছা আচ্ছা, আরে সামনে থেকে খালি ডিস্টার্ব করে। হ্যাঁ দাদু, এই তো আমরা চলে এসেছি তসিফ এদিকে। ওই ব্রিজটার কাছে। আর জাস্ট 5 মিনিটস লাগবে। ওকে। এই দেখ দেখতে কেমন লাগছে। আচ্ছা, তোর নিয়ে আসতে রাজি হয়ে গেল, আমিও নিয়ে আসলাম। এখন দাদুকে কি বলবো? কি বলি মানে? আরে গ্রাম, 4 বন্ধু এক বান্ধবীকে নিয়ে আসা, কে না কিভাবে বুঝতে পারছিস না? গ্রাম্য কালচার। কি বলবি মানে? বলবি তোর বউ
বলবি তুই পালায় বিয়ে করে ফেলছিস, বাবা মাকে লজ্জায় শর্মে বলতে পারতেছিস না। এখন তুই সিনেমার অ্যাক্টিং করে বলবি, দাদু আমি তন্নিকে ছাড়া বাঁচবো না, যে কোনো ভাবে তুমি রাজি করাও। জোস না? গুড 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 গুড, আমার একটা আইডিয়া আছে, চল আইডিয়া ঠিক না? চল লেটস মুভ, চল তোর সাথে বিয়ে দিয়ে দিই। এই আমার গ্র্যান্ডপা আর দাদু, দে আর মাই ফ্রেন্ডস। হ্যালো গ্র্যান্ডপা, আই এম হাসান। আচ্ছা, ইবরা, নাইস টু মিট ইউ। হাই। তৌসিফ। ইয়ে দাদু, হাসান আর তন্নি কদিন আগে বিয়ে করেছে। আমি গ্রামে আসবো শুনে আমার সাথে চলে আসলো, বললো হানিমুনটা এখানেই করবে। ভালোই করেছ, আমি খুবই খুশি হয়েছি। আসলে এই গ্রামকে না জানলে তো দেশকে চেনা যায় না। গ্রামই তো দেশের প্রাণ, অথচ সবাই ছুটছে ব্যাংকক, দুবাই, কুয়ালালামপুর। তোমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, এসো। আমিনুলের বিয়ের সময় এই চাদরটা কেনা হয়েছিল। কত বছর হয়ে গেল, এখনো পুরনো হয়নি। হ্যাঁ না, দেখেই মনে হয় চাদরটা অনেক দামি। আবির ভাই যখন বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়িতে আসলো, তখন না বিষাইতেন। আবির বন্ধু নিয়ে বাড়িতে আসছে, নতুন বিয়ে করেছে, এখন আর ভালো চাদর না বিছাইলে হয়? ওই ব্যাগগুলো ভেতরে নিয়ে যা। আবির, ইবরা, তৌসিফের ব্যাগগুলো সামনে ঘরে রাখ, আর ওই নাথ বউদের ব্যাগ দুটো ভেতরে দক্ষিণে ঘরে যা। দাদু, আমাদের থাকে নিয়ে তুমি একদম ভেবে না তো, আমরা আমাদের মতো সব ঠিকঠাক করে নেব। তুই কি ঠিক করে নিবি? এই বাড়ির কিছু তুই জানিস? কত বছর পরে আসলি, বন্ধু বান্ধবদের নিয়ে যে আসবি এটাও তো জানাসনি। বৌমা না জানলে তো তুই যে আসছিস এটাও তো জানতে পারতাম না। তোমাকে সারপ্রাইজ দেবো ভেবে জানাইনি। ও, ওরা নতুন বিয়ে করেছে, ওদের জন্য একটু আলাদা আদর যন্ত্র দরকার না? দাদু, তুমি এসব নিয়ে একদম ভেবে না তো। জি গ্র্যান্ডপা, আমাদের নিয়ে একদম ভাববেন না। অ্যাকচুয়ালি উই লাইক ফ্রিডম। তোর বাসরের ব্যবস্থা হচ্ছে কিন্তু। তোর কি আফসোস হচ্ছে? কি রে, পুরো বাড়ি অন্ধকারে? এই গ্রামে কি ইলেকট্রিসিটি নাই নাকি? কেমন ঘুরলে? ভালো লেগেছে তোমাদের? আর বলিস না, আর ইব্রা যে চিটপটাংটা খাইলো, হাসবো না খাটবো বুঝতেছিলাম না। হ্যাঁ হ্যাঁ, তুই থাকলে তুই নিজেই হাসা দিতি। আচ্ছা শোন, আমি তোকে ফ্রেশ পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, ওকে ওকে, বাই। গুড ইভিনিং গ্র্যান্ডপা। গুড ইভিনিং। এই জলিল, একটা হারিকেন জ্বালিয়ে বারান্দায় দে। এসো তোমরা। ধ্যাত, আমার ল্যাপটপ একদমই চার্জ নাই। কখন যে ইলেকট্রিসিটি আসবে? দিনে 1 ঘন্টা করে একবার, রাতে 1 ঘন্টা করে একবার, এই 2বার কারেন্ট থাকে না। ও নো। দেখ, এলেই হলো। আনালে আবার সারা রাত যদি লোডশেডিং তো ঢাকা শহরে আছে, তাই না? থাকলেও আমি বুঝি না। না, তা বুঝবেন কিভাবে? জেনারেটর, আইপিএস আছে না? না, এদেশে কিচ্ছু হবে না। দিনে দিনে দেশটা রসাতলে যাচ্ছে। তোমরা তো অস্থির হচ্ছ কেন?
ইলেকট্রিসিটি চলে গেছে, আসবে, একটু সহ্য করো। আমরা তো এতদিন বিদ্যুৎ ছাড়াই ছিলাম, তাই না? এখন তো শুনি নতুন নতুন জায়গায় ইলেকট্রিসিটি যাচ্ছে। এই গত বছরই আমাদের গ্রামে ইলেকট্রিসিটি এসছে। শুনেছি শহরেও আগের চেয়ে অনেক কম লোডশেডিং হচ্ছে। মনে রেখো, এই দেশটা স্বাধীন হয়েছে মাত্র 42 বছর। কি বলছেন দাদু? 42 বছর কম সময়? এত বছর কি হলো? হ্যাঁ, তো দেশ টেশ নিয়ে কেউ ভাবে নাকি? সবাই আছে নিজের নিজের ধান দেয়। একটু বুঝে শুনে কথা বলো, যা মুখে আসে তাই বলে দিও না। তোমরা নিজেরাও দেশের জন্য কি করছো সেটাও ভেবে দেখো। চলো এবার খেয়ে নি। উনি বোধ হয় মাইন্ড করেছেন। আসলে দাদু মুক্তিযোদ্ধা, দেশ নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে কেউ উল্টাপাল্টা কথা বললে উনি রেগে যান। কিন্তু আমরা উল্টাপাল্টা কোথায় বললাম? হ্যাঁ, আমরা যা বলেছি তা তো ঠিকই বলেছি। আজ অনেকেই মুক্তিযুদ্ধকে ছেলে খেলা মনে করে, কিন্তু পাকিস্তানি বাহিনীর নির্মম অত্যাচার, নৃশংসতা, বিভৎসতা কোনো ভাষাতেই প্রকাশ করা যায় না। মানুষ হয়ে মানুষের ওপর, মুসলমান হয়ে মুসলমানের ওপর এমন বর্বরতা। অন্যদিকে বাঙালির বীরত্ব গাথা। নিরীহ সাধারণ মানুষ কি বীরত্বের পরিচয় না দিল? কিন্তু দাদু, দেশের এখন যে অবস্থা, তাতে কি আমরা বলতে পারি দেশ ঠিকঠাক মতো চলছে? এজন্য কি মুক্তিযুদ্ধ? এজন্য কি স্বাধীনতা? আজ রাজনীতি কোথায় এসে দাঁড়িয়েছে? আমাদের তরুণ সমাজের অধিকাংশই আজ রাজনীতিকে ঘৃণা করে। রাজনীতি এখন স্রেফ ব্যবসা ছাড়া আর কিছুই না। রাজনীতি এখন সে ব্যবসা হয়ে গেছে, এ বিষয়ে পুরোপুরি আমি তোমার সাথে একমত না। তবে তোমাদের অভিযোগগুলো পুরোপুরি অস্বীকার করবার বা পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই। তোমরা যেমন অভিযোগ তুলছো, পাশাপাশি এই কথাটা কি একবারও ভেবে দেখেছো দেশ কেন এইখানে এসে দাঁড়ালো? রাজনীতি তো আমাদের দেশে ব্যবসা ছিল না। কারা, কখন, কিভাবে রাজনীতিকে ব্যবসায় পরিণত করার প্রক্রিয়া শুরু করলো, মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করা শুরু করলো, মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি রাজাকার আলবদরকে পুনর্বাসিত করলো, কারা স্বাধীন বাংলার পতাকাকে কলঙ্কিত করলো, তা কি একবার ভেবে দেখেছ? যে চেতনা নিয়ে দেশ স্বাধীন করা হলো, সেই চেতনা আজ। দাদু, আমরা তো মুক্তিযুদ্ধ দেখি নাই, আর তাছাড়া মুক্তিযুদ্ধে তো আমাদের কোনো অংশগ্রহণ নাই। তাহলে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বুঝবো কি করে? এইটা ভুল বললে দাদু ভাই। মুক্তিযুদ্ধের চেতনা মানেই যারা মুক্তিযুদ্ধ দেখেছে বা অংশগ্রহণ করেছে শুধু তারাই যে ধারণ করবে। ভীষণ মশা দাদু। শীত পড়ার পর তো মশার উপদ্রব নেই, পিঁপড়ে কামড়ায়নি তো। হতে পারে। তুমি বরং পাটা উঠিয়ে বসো। দাদু, 1 মিনিট। কিছু বলবে? 1 মিনিট। Cheers, cheers. Wow. Beautiful, beautiful, beautiful sky. Wow. Cheers, cheers. Mind blowing. Wow. Cheers. বিউটিফুল। আমার না খুব পানিতে নামতে আমারও ইচ্ছে নামতে ইচ্ছে করছে। এই, পানিতে নামবি সাঁতার জানিস? হ্যাঁ। তাহলে থাক, নেমে ডুবে মরার দরকার নেই। হ্যাঁ, এই নদীর নাম কি রে? যমুনা। আমার একটা ছবি তুলে দে তো। এই একা তুলবি কেন? সবাই মিলে তুলি। এই আয় আয়। একটু চাপ। হ্যাঁ, গুড। এই পাখিটা একটা সুন্দর না? কি পাখি রে? দেখেছিস পাখিটা?
বলতে পারবো না, কখনো শুনিনি। দোয়েল হতে পারে। হতে পারে। এই ওনাকে জিজ্ঞেস করে, উনি নিশ্চয়ই বলতে পারবেন। হ্যাঁ চল চল। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল কি করেন? এই যে কালাইগুলো পাকছে কিনা তাই দেখতেছি বাবা। তা তোমাকে তো চিনলাম না। জি, আমরা ঢাকা থেকে এসেছি। ওকে চিনতে পারেন, ও আপনাদের গ্রামেরই ছেলে কিন্তু। তা তোমার বাবার নাম কি? জি আমিনুল ইসলাম, দাদার নাম সিরাজুল ইসলাম। ও, তুমি আমিনুলের ছেলে? তা বাবা তোমরা তো গ্রামেই আসো না, মাঝে মাঝে না এলে কি আর ওই চিন পরিচয় থাকে? তা তোমার নাম কি দাদু ভাই? জি আবির। আবির, কত বড় হইছো। বাইসা থাকো বাবজান, বাইসা থাকো। আচ্ছা দাদু, বলতে পারেন ডাকটা কোন পাখির ডাক? দেখবা পাখিটা? চলো তোমাদের পাখিটা দেখা। এত বড় পাখি। এসো 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 এসো। ওই যে তোমাদের পাখি আব্দুল, মুখ দিয়ে পাখির মতো ডাকতেছে। উনি পাখির মতো ডাকছেন? হ্যাঁ, চলো চলো। কে? আমি রে আব্দুল। ও করিম চাচা। হ্যাঁ, এই যে এরা সব ঢাকা শহর থেকে আসছে। তোর পাখির ডাক শুই না ওরা আমারে জিজ্ঞেস করলো এটা কোন পাখির ডাক। বুলবুলি পাখি, বুলবুলি পাখির ডাক। বুলবুলি পাখি এত সুন্দর করে ডাকে? পাখিটা না জানি কত সুন্দর। আপনারা দেখেন নাই? না তো, কোনোদিন দেখি নাই। দেখতে কিরকম? ও জন্মান্ধ, ও কিভাবে দেখব? কিন্তু দেখবার না পারলে কি হইব? ও মুখ দিয়া সব পাখির ডাক ডাকবার পারে। পাখির ডাক শুনলেই বলে দিতে পারে এটা কোন পাখির ডাক। স্ট্রেঞ্জ, হাউ স্ট্রেঞ্জ, সত্যি বিস্ময়কর। আপনি আমাদের আরো কিছু পাখির ডাক শোনান না? কোন কোন পাখির ডাক শুনবেন কন? দোয়েল পাখির ডাক। চড়ুই পাখির মতো ডাকেন তো ভাই। ছোট্ট পাখি। অ্যামেজিং। আপনি এবার একটু কোকিলের মতো ডাকেন না। কি অদ্ভুত! আপনার ডাক শুনলে তো যে কেউ ভাববে সত্যি বসন্ত চলে এসেছে। আই এম রিয়েলি ইমপ্রেসড। অন্ধ হলে কি হইব? না দেখেই জাল বোনাবার পারে, পাটি বোনাবার পারে, এসব বিক্রি করেই তো সংসার চালায়। সত্যি অদ্ভুত, একজন মানুষ অন্ধ হয়েও জীবনের সব বাধা জয় করতে পারেন, তা আপনাকে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। আমাদের দৃষ্টিশক্তি থাকা সত্ত্বেও আমরা দেশের 5টা পাখি চিনি না, কিন্তু আপনি না দেখেও অনেকগুলো পাখির নাম জানেন, তাদের মতো ডাকতে পারেন। কে বলছে আমি পাখিদের দেখতে পারি না? আমি সব পাখি দেখতে পারি। দোয়েল, ঘুঘু, বুলবুলি, চখা, বক, শালিক, আমি ঝাঁকে ঝাঁকে পাখি দেখতে পারি।
অন্ধ মানুষটা আমাদের অন্ধত্ব দূর করে দিয়েছে। জন্মান্ধ, অথচ কি করে বিভিন্ন পাখির বর্ণনা দিয়ে গেলেন। মনে হচ্ছে চোখের সামনে পাখিগুলো উড়ে বেড়াচ্ছে। যদি ফিল্ম ডিরেক্টর হতাম, ওনাকে একটা ডকুমেন্টারি বানিয়ে ফেলতাম। আমরা তো চাইলে এখনো শুট করতে পারি। আমার ক্যামেরা রেজুলেশন তো খারাপ না। আমার মোবাইলের অডিও রেকর্ডিং কোয়ালিটিটাও ভালো। কত রকমের পাখি আছে এই বাংলাদেশে, আবার এক এক রকম পাখির কত রকমের প্রভেদ। এই যে ধরেন, মাছরাঙাই আছে 12 প্রকার। হালসন মাছরাঙা, পাকড়া মাছরাঙা, ঝুটাইল মাছরাঙা, খয়রা পাখি মাছরাঙা। কারো বুক সাদা, কারো আবার ঘাস সাদা, কারো বুক আবার সোনালি রঙের। আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যা আপনাকে অনেক বেশি নাড়া দেয়? 1971 সালের জুন মাস, যেদিন পাক বাহিনীরা বাপজানরে মেরে ফেলল, ভাবলে এই বুকটা অস্থির হয়ে ওঠে। ঘটনাটা কি আপনার সামনে ঘটেছে? আর তখন আপনার বয়স কত ছিল? সেদিন তো আমার জন্মই হয় নাই। আমার জন্ম 1971 সালের 12 ডিসেম্বর, যেদিন চরে মুক্তিবাহিনীরা যুদ্ধ করে পাক বাহিনীরা হারায় দেয়। সিরাজুল চাচাই তো ওই অপারেশনের কমান্ডার আছিল। 9 ডিসেম্বর রাত্রে আমরা প্ল্যান করলাম যে 11 ডিসেম্বর রাত্রে আমরা পাকিস্তানি ক্যাম্প আক্রমণ করব। সেই হিসেবে আমরা 10 ডিসেম্বর রাত্রে চরে এসে জড়ো হতে থাকলাম। কিন্তু 11 তারিখে দুপুরবেলা হঠাৎ পাকিস্তানি আর্মি আমাদের চারদিক থেকে ঘিরে ফেলে। জানি না আমাদের মধ্যে থেকে কেউ বিট্রে করেছিল কিনা। গোলাগুলি চলল, শেষ পর্যন্ত পাক আর্মি টিকতে না পেলে পিছু হটলো। আমরা ওদের পিছু নিলাম, কিন্তু ওরা শেষ পর্যন্ত থানায় ফিরে যেতে পারেনি। আমার এখনও ভাবতে অবাক লাগে, আমরা মাত্র 35 জন মুক্তিযোদ্ধা সামান্য রাইফেল আর স্টেনগান নিয়ে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত প্রায় 100 পাকিস্তানি মিলিটারিকে হারিয়ে দিলাম। মনের জোর যে কোনো সাফল্যের জন্য কতটা জরুরি সেদিনই বুঝেছিলাম, এবং আমি এখনও তা বিশ্বাস করি। আজ তো 9 ডিসেম্বর, আমরা তো একটা প্ল্যান করতে পারি। তুই আবার কি প্ল্যান করবি? যুদ্ধ করবি নাকি? না, সেলিব্রেট করব। মানে 12 ডিসেম্বরকে আমরা সেলিব্রেট করব, দারুণ আইডিয়া তো। এবং এই উৎসব হবে চরে। স্বাধীনতার পর বছর কয়েক এখানে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি বা পালন করা হতো। এখন আর হয় না, ওই যা কিছু হয় শহরে। আরেকটা বিষয় দাদু, আমাদের ক্ষমা করে দিবেন। আবির আসলে আপনার একটা মিথ্যে বলেছে। আমরা সবাই সবার বন্ধু, কেউ কাউকে বিয়ে করিনি। গ্রামে আমরা ছেলে বন্ধু মেয়ে বন্ধু একসাথে ঘুরতে আসবো, কে কিভাবে নেই তাই আবির। তোমরা না জানালেও আমি বিষয়টা আঁচ করতে পেরেছি। এ সময় এসে নারী পুরুষ এভাবে না ভাবাই ভালো। সবাই মিলে মিশে কাঁধে কাঁধ মিলিয়ে থেকে যেতে হবে। ভাই সব আসছে আগামী 12ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার নাটাইপাড়া চরে দিনব্যাপী এক বিজয় উৎসবের আয়োজন করা হইয়াছে। উৎসবের কর্মসূচির মধ্যে রয়েছে ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত। ভাই সব
আরে ভাই কি করছেন? সেদিন আপনাদের গাড়ি আটকে গেল, আবার আজ রিক্সা উল্টে যায়, একজন আঘাত পেয়েছে, আবার কার কখন ঠ্যাং ভাঙে কে জানে। রাস্তা তো অনেকখানি নষ্ট, সামনের দিকটাও খারাপ। একা একা কতদিনই ঠিক করবেন? একটু একটু করে চেষ্টা করছি, দেখি কত দূর এগোনো যায়। এই আমরা হাত লাগি, চল 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 চল। এই ভাই দেন, আমরা কাটি আমরা কাটি। এটা পারবেন না ভাই, এটা খুব কষ্টের কাজ। ভাই দেখেন পারি নাকি, দেন। এইটা আপনাদের কাজ না আরে ভাই। পারবো, দেখেন। ভাই এটা আমি নেই ভাই, ভাই এটা আমি নেওয়া ফালাইতেছি। আপনি একটা কাজ করেন, আরো কয়েকটা কোদালা টুকি নিয়ে আসেন, আমরা সবাই মিলে কাজ করি। নিয়ে যাও, ঠিক বেশি। সাবধানে চল, শুধু আমার দে। ওই সামদানি কমেন্ট করলো, কি করিলাম? কি অ্যান্সার করা যায় বলতো? রাস্তা। না, তুই লেখ নিজেকে গড়িলাম। হ্যাঁ তাই লেখ। কিরে, আমাদের ইবরার দেখি বুদ্ধি খুলছে, হ্যাঁ? এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আপনারা আমার উপরে আমাদের সমস্ত জয় বাংলা বাহিনী
আমরা মুক্তিযুদ্ধে অংশ নিতে পারি নাই। কে বলেছে তোমরা মুক্তিযুদ্ধে অংশ নিতে পারোনি? তোমরাও মুক্তিযুদ্ধের অংশ। আমরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি, একটা ভূখণ্ড পেয়েছি। এটা প্রথম অর্জন। এটাই ছিল মুক্তিযুদ্ধের প্রথম অধ্যায়। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা, এর 4 মূলনীতির বাস্তবায়নে তোমরাই তো যোদ্ধা। আমাদের দুর্ভাগ্য, 71-এর পরাজিতরা আবার সক্রিয়। আমাদের পতাকাকে তারা কলঙ্কিত করেছে। এর বিরুদ্ধে সক্রিয় থাকাও তো মুক্তিযুদ্ধের অংশ। আর তাদের পক্ষে যারা কাজ করছে, তারা সমাজের যে স্তরেই থাক না কেন, তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কেবল গাইলেই হবে না, তাকে গড়ে তুলতে হবে। আর সঠিকভাবে গড়ে তোলার জন্য যারা সক্রিয় হবে, তারাও মুক্তিযুদ্ধের সৈনিক। আর সেটাই হলো মুক্তিযুদ্ধের দ্বিতীয় অধ্যায়।